সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটিএন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যে জন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটিএন নিউজে কবিবাড়ি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক সাইদা আজিজ চৌধুরী। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। সাহিত্য আপনাকে কি দিয়েছে এবং সাহিত্য আপনাকে কি দেয়নি? বর্তমান সাহিত্য নিয়ে আপনি কি মেসেজ দিবেন? সাহিত্যে যারা বিচরণ করে, শুধু আমি নই, সবাই, তাদের আমার মনে হয় মনোজগৎটা, অন্তর্জগৎ যে চোখটা আছে সেটি খুলে যায় এবং খুব সমৃদ্ধ হয় ভিতরটা। আমার মনে হয় এটা আমার খুব ভালো একটা প্রাপ্তি যে আমার বোধকে আমি শানিত করতে পেরেছি। বাহ, বাহ। আর কি পাইনি এইটা চিন্তা করিনি, কখনো ভাবিনি। সেইভাবে চিন্তা করে আমি লেখা শুরু করিনি এবং এখনও সেই বোধ আমার মধ্যে আসে না, ভাবি না আমি এই সম্পর্কে, আমি লিখে যাই। বর্তমান সাহিত্য নিয়ে কি মেসেজ দিবেন? সাহিত্যের প্রথম যে জিনিসগুলো সেটা হলো প্রচুর পড়াশোনা করতে হয়। কোনো কিছু লেখার আগে প্রচুর পড়াশোনা করতে হয়। আমরা যে সময়টা পেরিয়ে এসেছি তখন আমাদের কিন্তু বিনোদন ছিল বই। তো আমরা পড়াশোনা করতে করতে এক সময় লিখতে শুরু করেছি এবং সেটা ছাত্র জীবন থেকেই। এখন হুট করে কিছু হয় না। যারা লেখালেখির জগতে থাকতে চান তারা অবশ্যই অনেক পড়াশোনা করবেন, স্টাডি করবেন। আর যারা সাহিত্যের বাইরেও আছেন তারাও পড়বেন, কারণ জ্ঞানের প্রয়োজন আছে। আপনি যে অবস্থানেই থাকুন না কেন, আপনার জীবনটা তো একটা জার্নি, আপনি পার হয়ে যাবেন। পঠন পাঠনের জি, কথাটা গুরুত্ব দিয়েছেন বইয়ের, কিন্তু আপনি জানেন দিনে দিনে পাঠক কমে যাচ্ছে। এই অভিযোগ বহুদিনের। সংকট কি পাঠকের নাকি আমাদের বাস্তবসম্মত পদক্ষেপের? এ বিষয়ে আপনি কি যুক্তি দাঁড় করাবেন? হ্যাঁ, এখন যুগটা দ্রুত গতির যুগ, তো এটা কিছুটা হবে, রিয়াকশন কিছুটা তো আছেই। কিন্তু আমি বলবো প্রথমত আমাদের একাডেমি কোনটি? আমাদের ফ্যামিলি, তারপরে স্কুল। আমরা যদি আমাদের পরিবার থেকে পড়ার অভ্যাসটা গঠন করি ছোটোকাল থেকেই, এই যেমন বইমেলা হচ্ছে, মায়ের সঙ্গে বাবার আঙ্গুল ধরে গেলাম বইমেলাতে, গিয়ে ছোটো বাচ্চাটি তার পছন্দ মতো বই কিনল এবং অবসর সময়টুকু শিশুটি কি করবে? খেলাধুলা করবে আর এই যে ওদের উপযোগী বইগুলো সেগুলো পড়বে। কিশোরদেরও সেটাই করা উচিত। এবং আরেকটি কাজ করা যায় যেটা আর কি আমাদের সময় আমরা দেখেছি, একজন লাইব্রেরির টিচার ছিলেন। তো তিনি লাইব্রেরির একটা ক্লাস হতো আমাদের, ওই টাইমটায় তার পিছন পিছন আমরা লাইব্রেরিতে চলে যেতাম এবং আমাদের উপযোগী যে বইগুলো যার যেটা ইচ্ছে আমরা সেটা পাঠ করতাম। এই পদক্ষেপটা না যেতে পারে। আপা, নেটে পড়া বই এবং প্রিন্ট করা বই, আপনি কি এই দুটোকে এক মনে করেন? আপনার দৃষ্টিভঙ্গি কি? না, এক নয়, কোনো ক্রমেই এক নয়। যেমন আমি একটা মানুষকে ভিডিওতে দেখছি জি, আর আরেকজনকে সামনাসামনি দেখছি। আপনার যে কবিবাড়ি অনুষ্ঠানটা আমি দেখি, তখন আপনাকে আমি ভিডিওতে দেখছি, টিভিতে দেখছি।
আর এই যে এখন দেখছি আপনাকে, আমি সামনাসামনি দেখছি, আমার অনুভূতি অন্য রকমের। আবেগ অনুভূতি একটু হ্যাঁ, ভিন্ন হয়। একটু ভিন্ন ধরনের হয়। তো স্পর্শের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। লেখকরাও সামাজিক জীব, তাদের সংসার আছে, ঘর আছে, ব্যক্তিগত জীবন আছে। আপনি একজন লেখক, কবি, কথা সাহিত্যিক, তথাপি একজন শিক্ষিকা। আপনি একজন লেখক হিসাবে আপনি সামাজিকভাবে কি দায়বদ্ধতা পালন করছেন বলে আপনি মনে করেন? আমি যদি আমার 52-তে তো আমি ছোট ছিলাম না, ওই সময় হয়তো কিছু বুঝিই না এরকম। আমি যদি ধরি 69 থেকে এই পর্যন্ত 24 পর্যন্ত, তো আমি আমাদের দেশের কথা বলছি, আর বাইরের দেশের কথা তো আছেই। সেখানে যদি আমি যাই তাহলে আমাদের যে দায়বদ্ধতা কতটুকু আমরা ফিল করতে পারি। যে অঘটনগুলো ঘটে যায় আমাদের চোখের সামনে, আমরা দেখতে পাই, যা হওয়া উচিত নয় সেটা হয়ে যায়। এগুলোর থেকে উত্তরণের জন্য লেখকরা, কবিরা সবসময় কিছু লিখে যান এবং সে দায়বদ্ধতা ভেতর থেকে তাগিদ অনুভব করেন বলেই এর লিখে যান। এটাই লেখকের বা কথা সাহিত্যিকের বা কবির দায়বদ্ধতা। আপা, আপনি একজন কবি, কথা সাহিত্যিক, তো আপনার কাছ থেকে আজকে একটি কবিতা শুনব, আমাদের যদি শোনান। জি, আমার এই বইটি এইবারের বইমেলায় এসেছে 2025-এর কাব্যগ্রন্থ। জি। তো আমি সেখান থেকেই আমার একটি কবিতা পড়ছি। ভালোবাসার মহাকাশ কত দূর। আমি পাঠে আছি সাইদা আদের চৌধুরী। কতখানি নির্জনতায় তোমাকে পাওয়া যায়, কত সমুদ্র নদী পাহাড় প্রণালী, কত সমতল, কত উপত্যকা পেরুলে ভালোবাসার উত্তাপে উষ্ণতা আস্বাদ। পাখি ও বৃক্ষদের মুক্ত কথোপকথন বলতে শেখায়, কলম ধরতে শেখায় না বলা উচ্চারণ। দাউ দাউ জ্বলতে থাকা প্রমিথিউসের আগুন, কতখানি নির্লিপ্ত বুদ্ধিবৃদ্ধি থাকলে মানুষ মহিয়ান। মানুষের হাড় মাংসে উল্লাসের নগ্ন অহংকার, নিভৃতির ঘাস ফুলে রক্ত ভেজা অভিমানী শিশির। কত জেনোসাইড হলে ক্রোধ প্রশমিত হয়, প্রাণের মূল্য কত কখনো হয় কি নিরূপণ। কত প্রাণ ঝরালে নিশ্চিত শান্তির আকাশ, কত প্রত্যাশার শ্রাবণ ঝরলে রক্ত মুছে যায়। জোনাকের ফুলকলি বনবাসে দিন কাটায়, কত শতাব্দী পেরোলে মানুষ বিশুদ্ধ হয়। কত সহস্র নক্ষত্রের আত্মাহুতি প্রেম জন্ম দেয়। মহাকাশযানের বর্জ্য ভেদ করে ছেদ করে ভালোবাসার বৃহত্তম মহাকাশখানি কত দূর, কত দূর। কতবার কৃষ জন্মালে সমাদৃত হয় একটি গোলাপ, কতবার কৃষ জন্মালে সমাদৃত হয় একটি গোলাপ। বাহ, চমৎকার একটি কবিতা শুনলাম আপা। আপা, একজন লেখকের লেখা সার্বজনীনভাবে সবার কাছে সম্পাদিত করতে হলে একজন লেখকের দায় দায়িত্ব কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? যেমন আমরা যদি কাজী নজরুল ইসলামের কথা বলি, রবীন্দ্রনাথের কথা বলি, জসিমউদ্দিনের কথা বলি, আল মাহমুদের কথা বলি, শামসুর রহমান, তারা কালজয়ী। এটা কেন? তাদের বিষয়বস্তু, ভাষা, সৃষ্টিশীলতা মানুষের মনোজগতে প্রবিষ্ট হয়ে গেছে, যেটা ভোলা যায় না। আমরা যেমন একেবারেই যখন শৈশবে, তখন আমার সাত কবিতা, আমি হব সকালবেলার পাখি, এই যে পড়তে পড়তে, এটা কিন্তু সার্বজনীন, এই ছোট বাচ্চারা পড়বেই, এইটা শিশুরা এটা পড়বেই। হ্যাঁ, মানে পাঠক পড়তে পড়তে লেখক
পাঠকের কাছে সার্বজনীন হয়ে ওঠেন, সেটাই। ভালো একটা কথা বলছেন। তারপরে ধরেন জসিমউদ্দিনের কবর কবিতা আমরা পড়েছি, আসমানি, এগুলো সার্বজনীন কেন হয়েছে? মানুষের মনে সেটা ওইভাবে গেঁথে গেছে। তো সেইভাবে করে যদি আমরা লিখতে পারি তাহলে অবশ্যই সার্বজনীন হবে। আপা, কেমন ছিল আপনার শৈশবকাল, কৈশোরকাল, তারুণ্যকাল এবং শিক্ষা জীবন? আমাদের যদি সংক্ষিপ্তে কিছু একটা বলেন। শৈশবে আমাদের শৈশবটা খুবই আনন্দদায়ক ছিল, এবং এখনকার শিশুরা যেরকম অনেকগুলো বইয়ের বোঝা পিঠে নিয়ে যায়, আমি তো শিক্ষক ছিলাম, আমি দেখেছি, আমার মায়া হতো দেখলে। অনেক বই ওদের, ওরা পড়ে বেশি, বহন করে বেশি, কিন্তু জানে কম, যার জন্য ওদের মধ্যে একটা এই বাল্যকাল থেকেই ওদের মধ্যে শিশু মনটার উপরে একটা চাপ পড়ে, ওরা বিরক্তি অনুভব করে। এটা আমার মনে হয় পাঠ বিমুখতার একটা কারণ হতে পারে। তো আমার মনে হয় শৈশবকে সৌন্দর্যমণ্ডিত করতে হলে কিছু রাষ্ট্রীয়ভাবেও কিছু চিন্তা করা দরকার। রাষ্ট্রের দায়িত্বটাও, হ্যাঁ, আর পারিবারিক তো কিছু আছেই, সময় দিতে হবে, শিশুকে সময় দিতে হবে, কিশোরদেরকেও প্রচুর সময় দিতে হবে, কারণ এই সময়টা বেড়ে ওঠার সময়। আর আমাদের কৈশোরটা খুবই সুন্দর ছিল, এবং আমি যখন কৈশোরে তখনই মুক্তিযুদ্ধ সংগঠিত হয় আর কি। তো এই যে পাওয়া না পাওয়া জিনিসগুলো, সেইগুলো তো খুবই কি বলবো, কখনো বেদনাদায়ক, কখনো আনন্দ, এরকম একটা ছিলাম আর কি। আর প্রচুর সাঁতার কেটেছি, আমার শৈশবে আমি প্রচুর সাঁতার কেটেছি। তো এখনকার শিশুরা তো সেই পরিবেশ পায় না, যারা গ্রামের দিকে থাকে তাদের কথা অন্যরকম। তখন নদী মাতৃক দেশ, তো তখন নদীটা তো শৈশবকালে একটা খেলার মাঠই ছিল, খেলার মাঠ। সাঁতার কাটা মানে কি আমরা খেলছি আর কি, খেলার ছলে সাঁতার কাটছি, পুকুরে যখন নামতাম না, পুকুরে যখন নামতাম তখন উঠতে ইচ্ছে করতো না, পাল্লা দিয়ে সাঁতার কাটতাম। তো সেরকম আর কি ছিল। আর তারপরে তো স্কুল জীবন শেষ হলো, কলেজ জীবন আসলো, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে আমি নিজেকে সংযুক্ত রেখেছিলাম। কবিতা পাঠ, তারপরে লেখালেখি, ছোট ছোট লেখা দিতাম ওয়াল পত্রিকায়, তারপর ম্যাগাজিনে দিতাম। আর আমি কোনো এক সময় নাচ শিখেছি। আপনি তো অনেক গুণে গুণান্বিত একজন আর্ট করেছি, এই হাশেম খান স্যার, হ্যাঁ, তার কাছে আর্ট শিখেছি। আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের আজকের আলোচনা এখানে ইতি টানতে হবে। আমাদের এটি নিউজ স্টুডিওতে কবিবাড়ি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শক, আমার পাঠকদেরকে। ভালো থাকবেন সবাই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিক সাইদা আজিজ চৌধুরীর সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।